আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব আজ শুরু হচ্ছে। ৩,২34টি কেন্দ্রে প্রথম পর্বে প্রায় ৩২ লক্ষ আনম্যাপ ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে। বিশ্বব্যাংক সহ বাইরের বিভিন্ন সংস্থার আর্থিক সহায়তায় চলা সমস্ত প্রকল্পের তথ্য এক জায়গায় আনতে রাজ্য সরকার নতুন অনলাইন পোর্টাল চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত না করলে ভারত সরকার ব্যবস্থা নেবে। রাজ্য জুড়ে শীতের দাপট বজায় রয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্ব আজ শুরু হচ্ছে। রাজ্য জুড়ে মোট ৩,২34টি শুনানি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। প্রথম পর্বে প্রায় ৩২ লক্ষ আনম্যাপ ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে, যারা ২০০২-এর ভোটার তালিকার সঙ্গে কোনো রকম সম্পর্ক দেখাতে পারেননি। তাদের আধার কার্ড সহ মোট 12টি স্বীকৃত নথি পেশ করার সুযোগ রয়েছে। তবে শুধুমাত্র আধার কার্ডকে নথি হিসেবে বিবেচনা করা হবে না। বিহারের গত বছরের এসআইআর-এর তালিকাতেও বৈধ নথি হিসেবে গণ্য করা হচ্ছে। নকল বা ভুয়ো নথি জমা দিলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে, এই সতর্কবার্তাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, শুনানির যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ৪,৫০০-এর বেশি মাইক্রো অবজারভারের কড়া নজরদারিতে শুনানি পর্ব চলবে। ইআরও, এইআরও, বিএলও পর্যবেক্ষকদের মতন অনুমোদিত ব্যক্তি ছাড়া শুনানি কেন্দ্রে অন্য কেউ উপস্থিত থাকতে পারবেন না। শুনানির সময় প্রতিটি কেন্দ্রেই ফটো ডকুমেন্টেশন করা হবে বলে জানানো হয়েছে। বিশ্বব্যাংক সহ বাইরের বিভিন্ন সংস্থার আর্থিক সহায়তায় চলা সমস্ত প্রকল্পের তথ্য এক জায়গায় আনতে রাজ্য সরকার নতুন অনলাইন পোর্টাল চালু করেছে। রাজ্যের অর্থ দপ্তরের উদ্যোগে তৈরি এক্সটার্নালি এডেড প্রজেক্ট পোর্টালের মাধ্যমে এবার থেকে বাহ্যিক ঋণ ও অনুদানে চলা সব প্রকল্পের তথ্য নথিভুক্ত, নজরদারি ও মান নির্ধারণ করা হবে। নবান্ন এক নির্দেশিকায় জানিয়েছে, যেসব প্রশাসনিক দপ্তর বহিরাগত সাহায্যপ্রাপ্ত প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে তাদের এবছরের 31শে ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের সম্পূর্ণ তথ্য ও প্রয়োজনীয় নথি এই পোর্টালে আপলোড করতে হবে। এই পোর্টালেই হবে ভবিষ্যতে এমন সমস্ত প্রকল্পের তথ্য সংরক্ষণের একমাত্র প্ল্যাটফর্ম। নতুন দিল্লিতে রাজ্যগুলির মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলন গতকাল শুরু হয়েছে। আজ এই সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 দিনের এই সম্মেলনে কেন্দ্র রাজ্য সম্পর্কের উন্নতি নিয়ে কথাবার্তা হবে। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পান্ত এই বৈঠকে যোগ দিচ্ছেন। প্রধানমন্ত্রীর সহযোগিতামূলক সাধারণতন্ত্র ধারণার সঙ্গে সাযুজ্য রেখে কেন্দ্র রাজ্য সম্পর্কের নানা দিক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে মত বিনিময়ের পাশাপাশি মানব সম্পদকে পূর্ণমাত্রায় কাজে লাগানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। কলকাতার লোকভবন আরও 20 জন দরিদ্র মহিলা ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা মঞ্জুর করেছে। লোকভবন সূত্রে জানানো হয়েছে, রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস এই সহায়তার অনুমোদন দিয়েছে। তিনি সংশ্লিষ্ট সকল ক্যান্সার রোগীর দ্রুত আরোগ্য কামনা করেন। এছাড়াও সিবি আনন্দ বোস রাজ্য জুড়ে ক্যান্সার প্রতিরোধ সংক্রান্ত একটি ব্যাপক সচেতনতামূলক অভিযান চালানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ক্যান্সার প্রতিরোধে করণীয় বিষয়গুলি এবং জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা অত্যন্ত জরুরি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই লোকভবন নারী ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে আসছে। 2025-এর শেষ লগ্নে এসে পৌঁছেছি আমরা। এবছর দেশের আর্থিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কর কাঠামোয় বড় রকম পরিবর্তন এনেছে। দেশের অগ্রগতিতে জিএসটি হারে পরিবর্তন সহ নতুন কর কাঠামো এক উল্লেখযোগ্য পদক্ষেপ। একটি প্রতিবেদন।
চলতি অর্থ বছরে বাজেট প্রস্তাব পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সকল স্তরের করদাতাদের সুবিধা দিতে নতুন কর কাঠামো এবং করের হারের পরিবর্তনের প্রস্তাব করেছিলেন। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে কর কাঠামোর সংস্কার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেও অর্থমন্ত্রী উল্লেখ করেন। পরবর্তীকালে নেক্সট জেন জিএসটি রিফর্মস তারই একটি অংশ। প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ মনে করেন, কর কাঠামোর এই পরিবর্তন নতুন ভারত গঠনে এক অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আইবিসি বিভিন্ন রিফর্মের ফলে আমাদের একটা বড় সেকশন অফ বিজনেস যেগুলো আগে ইনফর্মাল ছিল তারা আজকের দিনে ফর্মাল বিজনেসে পরিণত হয়েছে। এবছরের প্রথমে গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স একটা ছাড় দিয়েছে, এবার একটা জিএসটি একটা ছাড় দিল। ছাড়টা কখন দেয়? যখন মানুষের হাতে টাকা বাড়ে, মানুষের আয় বাড়ে। আজকে দেখা যাচ্ছে মানুষের আয় বাড়ছে, ফলে গভর্নমেন্টের ট্যাক্স নেওয়ার জায়গাটা অনেকটা বাড়ছে। তো এই সব মিলিয়ে ভারত যে একটা সাফল্যের দিকে যাচ্ছে তার প্রমাণ হলো এই জিএসটি রিফর্ম। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের খুনের ঘটনার প্রতিবাদে কলকাতায় গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হিন্দু সংহতি সংগঠনের পক্ষে শিয়ালদা থেকে বেগবাগান পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সাধু সন্তদের ওই মিছিলে সামিল হন বহু সাধারণ মানুষও। 4 সাধুকে সঙ্গে নিয়ে বিরোধী দলনেতা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের দপ্তরে স্মারকলিপি জমা দিতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন। যদিও তা অগ্রাহ্য করে বিশেষ অনুমতি নিয়ে তিনি ভেতরে যান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত না করলে ভারত সরকার ব্যবস্থা নেবে। এদিকে বিভিন্ন জেলা থেকে এই হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশের খবর পাওয়া গেছে। বিজেপি জেলা সভাপতি অরুণ মণ্ডলের নেতৃত্বে গত সন্ধ্যায় শিলিগুড়ির আজমির চক থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত একটি মশাল মিছিল সংগঠিত হয়। মিছিল থেকে বাংলাদেশকে বয়কটের ডাক দেওয়া হয়। 7 সিস্টার্স ও শিলিগুড়ি করিডোর নিয়ে হুমকি দেওয়ায় স্থানীয় হোটেল ব্যবসায়ী বাংলাদেশি নাগরিকদের জন্য পরিষেবা বন্ধ করে দিয়েছে। গ্রেটার শিলিগুড়ি হোটেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ খবর জানিয়ে বলা হয়েছে, প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 25 থেকে 30 হাজার নাগরিক চিকিৎসা ও পড়াশোনার উদ্দেশ্যে শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতে আসেন। তবে তাদের বড় অংশ শিলিগুড়িকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করেন। সাম্প্রতিক সময় বাংলাদেশের ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব এবং কয়েকজন নেতার উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। বিভিন্ন দাবি দাবা নিয়ে রাজ্যের একাধিক জায়গায় আশাকর্মীরা বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে মাতৃত্বকালীন ছুটি, ভাতার পরিমাণ বৃদ্ধি, ইনসেন্টিভ সহ বকেয়া প্রদান, কর্মরত অবস্থায় মৃতের পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান ইত্যাদি। পিএসসি ক্লাসিক পরীক্ষা 2023-এর পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রো রেল আগামীকাল ব্লু এবং গ্রিন লাইনে বিশেষ পরিষেবা দেবে। আগামীকাল এই 2 সেকশনে প্রথম পরিষেবা সকাল 9টার পরিবর্তে 8টায় শুরু হবে। শেষ পরিষেবায় ব্লু লাইন ও গ্রিন লাইন সেকশনে সময়সূচি অপরিবর্তিত থাকবে। হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত স্পেশাল পরিষেবা রাত 10:05 অপরিবর্তিত থাকবে। ক্রমবর্ধমান ভ্রমণের চাহিদা মেটাতে ভারতীয় রেল 2030 সালের মধ্যে 48টি প্রধান শহরে ট্রেন চলাচলের ক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা করেছে। এই শহরগুলির মধ্যে রয়েছে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, পাটনা, ভোপাল এবং পুরী। রাজ্য জুড়ে শীতের দাপট বজায় রয়েছে। কলকাতায় আজও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা প্রায় 1 ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় 4.5 ডিগ্রি কম। আগামী 2 দিন তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও বর্ষর শেষে ও নতুন বছরের শুরুতে তাপমাত্রার পারদ আবার ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আগামী কয়েক ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং
উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্ব আজ শুরু হচ্ছে। বিশ্বব্যাংক সহ বাইরের বিভিন্ন সংস্থার আর্থিক সহায়তায় চলা সমস্ত প্রকল্পের তথ্য এক জায়গায় আনতে রাজ্য সরকার নতুন অনলাইন পোর্টাল চালু করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ও আগামীকাল নতুন দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারা দেশে সন্ত্রাসবাদ বিরোধী একটি অভিন্ন স্কোয়াড গড়ে তোলার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকদের নির্দেশ দিয়েছেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব আজ শুরু হচ্ছে। ইসরায়েল সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। তিরুবনন্তপুরমে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে মহিলাদের টি-20 ক্রিকেটে ভারত সিরিজ জয় নিশ্চিত করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ও আগামীকাল নতুন দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন। গতকাল শুরু হওয়া 3 দিনব্যাপী এই সম্মেলনের লক্ষ্য হল জাতীয় উন্নয়নে অগ্রাধিকারের বিষয়ে কাঠামোগত ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে কেন্দ্র রাজ্য অংশীদারিত্ব শক্তিশালী করা। সম্মেলনে ভাবনা বিকশিত ভারতের জন্য মানব সম্পদ। এবারে বিশেষ জোর দেওয়া হচ্ছে প্রারম্ভিক শৈশব শিক্ষা, বিদ্যালয় শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা, খেলাধুলা এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম। রাজ্যগুলির নিয়ন্ত্রণ শিথিলীকরণ, প্রশাসনের প্রযুক্তি, বিশ্বমানের পর্যটন কেন্দ্র, আত্মনির্ভর ভারত এবং স্বদেশী বামপন্থা চরমপন্থার পরবর্তী ভবিষ্যতের জন্য কৌশল ইত্যাদি বিষয় নিয়ে সম্মেলনে 6টি বিশেষ অধিবেশন থাকছে। সম্মেলনে সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব, ঊর্ধ্বতন আধিকারিক এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ সহ অন্যান্যরা অংশগ্রহণ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের নতুন নীতিগুলি যুব সমাজকে জাতি গঠনের কেন্দ্রবিন্দুতে রাখতে এবং তাদের ক্ষমতায়নের জন্য তৈরি করা হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে গতকাল বীর বাল দিবস অনুষ্ঠানের ভাষণে তিনি বলেন, জেন জেড এবং জেন আলফা দেশকে উন্নত জাতিতে পরিণত করার লক্ষ্যে নেতৃত্ব দেবে। তিনি জোর দিয়ে বলেন যে মহাকাশ, ক্রীড়া, ফিনটেক এবং উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত প্রতিটি উদ্যোগের মূলে রয়েছে যুব সমাজ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে মেরা যুব ভারত উদ্যোগের অধীনে যুব সমাজকে সংযুক্ত করার এবং নেতৃত্বের দক্ষতা বিকাশের সুযোগ প্রদানের চেষ্টা করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন যে প্রতিটি ক্ষেত্রে যুব সমাজের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। स्पेस इकोनॉमी को आगे बढ़ाना, खेलों को प्रोत्साहित करना, फिनटेक और मैन्युफैक्चरिंग सेक्टर को विस्तार देना, स्किल डेवलपमेंट और इंटर्नशिप के अवसर तैयार करना, इस तरह के हर प्रयास के केंद्र में मेरे युवा साथी ही है। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ময়মনসিংহ শহরে সম্প্রতি একটি সংখ্যালঘুর উপর নৃশংস আক্রমণের ঘটনা নিয়ে তিনি বলেন, দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। बांग्लादेश में अल्पसंख्यकों के खिलाफ लगातार हिंसा हो रही है। ये गंभीर चिंता का विषय है। हाल ही में हिंदू युवक की हत्या हुई, उसकी हम घोर निंदा करते हैं। हम ये भी उम्मीद करते हैं कि अपराधियों को जल्द से जल्द कटघरे में लाया जाएगा। सूत्रों के अनुसार इस अंतरिम सरकार के काल में 2900 ऐसे वारदात सामने आई हैं जो हत्या से संबंधित है, आगजनी से हो या जमीन हड़पने के मामले से हो, और इन घटनाओं को राजनीतिक हिंसा बताकर इस दरकिनार नहीं किया जा सकता। তিনি আরও বলেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে 2900টিরও বেশি হিংসাত্মক ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ, জায়গা জমি দখল করে নেওয়া সংক্রান্ত একাধিক অভিযোগ।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারা দেশে সন্ত্রাসবাদ বিরোধী একটি অভিন্ন স্কোয়াড এটিএস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রাজ্য পুলিশের মহানির্দেশকদের এজন্য যত তাড়াতাড়ি সম্ভব তা বাস্তবায়িত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সারা দেশের পুলিশের জন্য একটি অভিন্ন এটিএস কাঠামো প্রতিটি স্তরে সন্ত্রাসবাদী হামলা মোকাবিলায় অভিন্ন প্রস্তুতির সুযোগ এনে দেবে। গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ আয়োজিত দুদিনের সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলন 2025-এর উদ্বোধনকালে তিনি একথা বলেন। উন্নাও ধর্ষণ মামলার উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করে জামিন দেওয়া দিল্লি হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই। গতকাল সিবিআই হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে বিশেষ ছুটির আবেদন এসএলপি দাখিল করেছে। চলতি সপ্তাহের শুরুতে হাইকোর্টে দোষী সাব্যস্ত হওয়া এবং যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল বিচারাধীন থাকাকালীন প্রাক্তন বিধায়কের সাজা স্থগিত করার নির্দেশ দেয় এবং তাকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুরও করে। দ্রুত বর্ধনশীল ভ্রমণের চাহিদা মেটাতে ভারতীয় রেল 2030 সালের মধ্যে 48টি প্রধান শহরে ট্রেন চলাচলের ক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা করেছে। এই শহরগুলির মধ্যে রয়েছে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, পাটনা, ভোপাল এবং পুরী। রেল মন্ত্রক জানিয়েছে, আগামী বছরগুলিতে ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে এটি সহায়ক হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 4 দিনের সফরে গোয়া, কর্ণাটক এবং ঝাড়খণ্ড যাচ্ছেন। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। আগামীকাল কর্ণাটকের কারওয়ার বন্দর থেকে সাবমেরিনে সমুদ্রযাত্রা করবেন। সোমবার ঝাড়খণ্ডের জামশেদপুরের অলচিকি লিপির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সাঁওতালি ভাষার পণ্ডিত রঘুনাথ মুর্মু 1925 সালে অলচিকি লিপি তৈরি করেন। অলচিকি লিপি সাঁওতালি জনজাতি সম্প্রদায়ের একটি বিশাল সাংস্কৃতিক ও ভাষাগত গুরুত্ব বহন করে এবং তাদের পরিচয়, সাহিত্য এবং ঐতিহ্য রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। একই দিনে তিনি জামশেদপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটির 50তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানে 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব আজ শুরু হচ্ছে। রাজ্য জুড়ে মোট 3234টি শুনানি কেন্দ্র চূড়ান্ত হয়েছে। প্রথম পর্বে প্রায় 32 লক্ষ আনম্যাপ ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে, যারা 2002-এর ভোটার তালিকার সঙ্গে কোনো রকম সম্পর্ক দেখাতে পারেননি। আধার কার্ড সহ মোট 12টি স্বীকৃত নথি পেশ করার সুযোগ রয়েছে, তবে শুধুমাত্র আধার কার্ডকে নথি হিসেবে বিবেচনা করা হবে না। বিহারে গত বছরের এসআইআর এর তালিকাকেও বৈধ নথি হিসেবেই গণ্য করা হচ্ছে। ইসরায়েল সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে এটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল অবিলম্বে কৃষি, স্বাস্থ্য এবং প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করতে চায়। সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দুর রহমান মোহাম্মদ আবদুল্লাহ এই ঘটনাকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলেই বর্ণনা করেছেন। ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিওন সার এক বিবৃতিতে বলেছেন, দুই দেশ পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় সোমালিয়ার প্রধানমন্ত্রী হামজা আবদি বারে বলেছেন, তার দেশ ইসরায়েলি পদক্ষেপকে তাদের সার্বভৌমত্বের উপর ইচ্ছাকৃত আক্রমণ হিসেবে আখ্যা দিয়ে তা স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে। এদিকে ইসরায়েলের ঘোষণা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে মিশরের বিদেশমন্ত্রী সোমালিয়া, তুরস্ক এবং জিবুতির বিদেশমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেছেন। এডেন উপসাগরে সোমালিল্যান্ডের অবস্থান, এদের নিজস্ব মুদ্রা, পাসপোর্ট ও পুলিশ বাহিনী রয়েছে। প্রাক্তন স্বৈরশাসক জেনারেল সিয়াদ বারের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের পর 1991 সালে এটি গঠিত হয়। তখন থেকে কয়েক দশক ধরে বিচ্ছিন্নতার সাথে লড়াই করে আসছে। প্রায় 60 লক্ষ জনসংখ্যার এই স্বঘোষিত প্রজাতন্ত্র সম্প্রতি সোমালিয়া, ইথিওপিয়া এবং মিশরকে জড়িত করে বেশ কয়েকটি আঞ্চলিক বিরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
কেরালা শবরীমালা মন্দিরে 41 দিনে কঠোর আচার অনুষ্ঠানের পর আজ মণ্ডলা পূজা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অঙ্গ হিসাবে আজ ভগবান আয়াপ্পাকে সোনার পোশাকে সজ্জিত করা হবে। তিরুবনন্তপুরমে গ্রিনফিল্ড স্টেডিয়ামে গত সন্ধ্যায় মহিলাদের টি-20 ম্যাচে ভারত 8 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে 5 ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ও আগামীকাল নতুন দিল্লিতে মুখ্য সচিবদের 5ম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। খবর শেষ হলো।